ভৌতিক কথা পডকাস্টের ১১৭ নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের এই এপিসোডে তোমরা একটা কাপেলের ঘটনা শুনতে চলেছ। বৈদ্যবাটিতে একটা কাপেলের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে। বেসিক্যালি বিষয়টা কাপেলের সাথে না, একটা কাপেল ছিল, সে তার মধ্যে ছেলেটি মারা গিয়েছিল এবং তার সাথে এখনও নাকি সেই মেয়েটা সংসার করছে, মানে থাকছে। যাই হোক, আশা করছি এই ঘটনাটা তোমাদের বেশ লাগতে চলেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যদি এরকম পডকাস্টে ঘটনা বলতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। তো আর কথা বাড়াবো না, একদম সরাসরি চলে যাব আজকের পডকাস্টে। হ্যালো শুভদীপা। হ্যাঁ গো, বলো। বলো, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি ভালো আছো তো? একদম দারুণ। আচ্ছা, তোমার আগের ঘটনাটা তো সবাই পছন্দ করেছে, হয়তো দেখেছো তুমি। হ্যাঁ 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 কমেন্ট সেকশন চেক করেছো হয়তো। হ্যাঁ 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 যাই হোক, তুমি সেদিন বলেছিলে তোমার আরেকটা স্টোরি আছে, রিলেশনশিপ নিয়ে স্টোরিটা। তো মানে সেই দিনটা চলে এলো, আমি খুব অপেক্ষা করছিলাম কবে আবার সেটা আসবে। যাই হোক, আমি ওই জন্য তাড়াতাড়ি একটু কন্ট্যাক্ট করলাম। তো তুমি তো তোমার ওই স্টোরিটা, মানে তুমি কোন জায়গার জন্য স্টোরি বললে তখন আমাকে? বৈদ্যবাটিতে, মানে সেটা ইভেন রানিং চলছে এখনো? হ্যাঁ হ্যাঁ, রানিং চলছে এখনো ঘটনাটা, মানে সেটা শেষ এখনো হয়নি, তাই তো? এখনো হয়নি, আশা করি হবেও না। তুমি ঘটনাটা বললে তবে বুঝতে পারবে, বা আমাদের শ্রোতা বন্ধুরা সবাই বুঝতে পারবে যে ঘটনাটা এখনো কেন দি এন্ড হচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তুমি একদম প্রথম থেকে শুরু করো। একদম একদম। ঘটনার শুরুতেই বলি যে আশা করি আমাদের সকল শ্রোতা বন্ধু অনেক অনেক ভালো আছেন, এবং কে কোথা থেকে শুনছেন বা কতটা এই আমার ঘটনাটা উপভোগ করছেন অবশ্যই জানাবেন। আর ভৌতিক পডকাস্ট যেন বেশি করে, মানে অনেক সাবস্ক্রাইবার হয়, এবং খুব অনেক অনেক শেয়ার করুন যাতে সমস্ত মানুষজন আরো শুনতে পারে এই ঘটনাগুলো। শেয়ার করে না কেউ, শেয়ার করে সব চিত্তে। না না, আমি করেছি, আমার ফ্রেন্ড সার্কেলে করেছি। এই ব্যাপার। যাকে আমি ঘটনায় ফিরি। তো ঘটনাটা এখনো বললাম যে রানিং চলছে, এখনো শেষ হয়নি ঘটনাটা। তো এই ঘটনাটা আমি শুনি আমার এক ক্লোজ ফ্রেন্ডের থেকে। তো এখানে আমি নামটাকে হিডেন রাখছি এই কারণেই, কারণ জায়গাটা আমি একদম হিডেন রাখছি না, কিন্তু প্রপার লোকেশনটা আমি দেবো না যে জায়গার কোথায় একদম হয়েছে এক্স্যাক্ট। কারণ যাকে নিয়ে ঘটনাটা বা যেই ছেলেটিকে নিয়ে আমি ঘটনাটা বলবো তাকে আমাদের উত্তর পাড়ায় অনেকেই চেনে। আচ্ছা। মানে সে মারা যাওয়ার সময়, মানে যখন মারা গেছিল, তো তাকে নিয়ে আমাদের উত্তরপাড়ায়ও ফ্রেন্ড সার্কেলে অনেকে নিয়ে ওকে দাহ করতে গেছিল। মানে আগে পুরো বৈদ্যবাট টু উত্তরপাড়া অব্দি পুরো ওর বডিটাকে নিয়ে ঘোরানো হয়েছিল। আচ্ছা। তো খুব একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে নয়, কারণ আমি এই কথাটা বললাম কেন পরে বুঝতে পারবে, বা আশা করি সবাই বুঝতে পারবেন। তো আমি ঘটনাটা শুরু করছি। তো আমার ওই ফ্রেন্ডটির সঙ্গে আমার কথা হয়েছে বেশ কয়েকদিন আগে, মানে ধরে নাও না ৩-৪ মাস আগে। আচ্ছা। তো আমি এর আগে যে আমার দুটো ঘটনা বলেছিলাম, তো আমি আমার সব বন্ধুর সঙ্গেই শেয়ার করেছি এই ঘটনাটা, কারণ একদমই তো মিথ্যে কথা নয়, যেটা ঘটেছে সেটা আমি বলেছি। তো যখন আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে, যারা ছিল তারাও জানে, প্রত্যক্ষ যারা দেখেছে বা শুনেছে তারাও জানে, তারাও মানে আমি ভিডিও কল করে তোমাকে, মানে ওকে দেখাতাম। মানে আমার কিছু কিছু ফ্রেন্ড ছিল যারা ক্লোজ ফ্রেন্ড, এখনো যাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। তো ঘটনাটা আমি শুনি হচ্ছে কলেজ থেকে। মানে আমরা সব একসঙ্গে, আমাদের অফ চলছিল ক্লাস, তো আমরা এরম বসে সব বান্ধবীরা মিলে আড্ডা মারছি। তো যাই হোক, আমার ঘটনাটা শেষ হতে যেই মেয়েটি আমাকে ঘটনা বলে তার নামটা আমি একদমই মানে কি বলবো হিডেন রাখছি, কারণ আমি যেহেতু তোমার চ্যানেলটাকে অনেক জায়গায় শেয়ার করি, আমি চাই না যে তার পারমিশন ছাড়া আমি ঘটনাটা সবার কাছে, মানে সবাইকে বলি।
তো তাই জন্য আমি ওর নামটাকে হিডেন রাখলাম, ওর নাম আমি এখানে শ্রেয়সী বলে উল্লেখ করলাম। ওকে ওকে। তো শ্রেয়সী বলছে যে তুই এই ঘটনাটা আমাকে বলছিস, আমার নিজের সঙ্গে নিজের দেখা, ইভেন আমি দেখে চলেছি এরম ঘটনা আছে। মানে আমার তো খুব কৌতূহল, আমি আবার একদিন বলছি যে চল না দেখবো যেখানে মানে ছেলেটি মারা গেছে বা ছেলেটির বাড়ি। বলছে না না, ভুলেও যাস না। তো দেখো, মারা যাওয়ার পর না কেউ কারোর প্রিয় হয় না বা কেউ কাউকে চিনতে সেরকম ভাবে পারে না, আমার যেটা মনে হয়। ঠিক আছে, মানে অনেক এন্টিটি আছে যে তোমাকে হার্ম করবে না, কিন্তু অনেক এন্টিটি ভালো হয়েও, মানে জন্মের সময় ভালো হয়েও কিন্তু মানুষকে হার্ম করে। মানে আমার সঙ্গে যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমি ওই জন্য তারপরে ভাবলাম যে না, আবার যদি ঘুরিয়ে এই রিপিট জিনিসটা হয়, কিছু হয়, এবারে খুব প্রবলেম হয়ে যাবে। থাক থাক, ছেড়ে দে। বাট আমি ছেলেটি প্রোফাইল দেখেছি, মেয়েটির প্রোফাইল দেখেছি, বাট আমি তোমাকে পার্সোনালি পাঠাবো, ঠিক আছে? ওকে। তো আমাকে বলছে দেখ, যে ঘটনাটা ঘটেছে বা যাকে নিয়ে আমি বলবো সে আমার নিজের মাসির ছেলে। বললাম আচ্ছা। মেয়েটি থাকে রিষড়ায়, এবার ওর মামার বাড়ি ওখানেই, ওর মাসির বাড়ি বৈদ্যবাটি। আচ্ছা। তো ছেলেটির নাম এখানে আমি রাজা বলেই সম্বোধন করলাম। তো তো একদিন রাজা, মানে ঘটনাটা ঘটেছে হচ্ছে তোমার 2022-এ সরস্বতী পুজোর পরের দিন, ঠিক আছে? আর ঘটনাটা কিন্তু এখনো স্টিল নাও চলে যাচ্ছে। তো হ্যাঁ, তো তারপরে একদিন মানে সরস্বতী পুজোর আগের দিন, তো মানে ছেলেটি মারা গেছে তো সরস্বতী পুজোর পরের দিন, কিন্তু আমি সরস্বতী পুজোর আগের দিনের কথা বলছি। তো সরস্বতী পুজোর আগের দিন ওরা ছেলেটির সঙ্গে একটি মেয়ের রিলেশনশিপ আছে, ঠিক আছে? তো মেয়েটি তোমার তখন ফার্স্ট ইয়ারে পড়ে, তো দুবাড়ি থেকেই মেনে নিয়েছে যে ঠিক আছে, তুই একটু, মেয়েটিকে বলেছে যে তুই একটু বড় হ, তো মানে গ্রাজুয়েশনটা অন্তত দে, তারপরে দুজনে একটুখানি স্টেবল হয়ে যা, দেন আমরা তোদের বিয়ে দিয়ে দেবো। তো মেয়েটির বাড়ি ছেলেটির বাড়ি থেকে বেশি দূর না, খুব জোরে 10 মিনিট। তো এরম রাজাদা শ্রেয়সীকে সরস্বতী পুজোর আগের দিন কল করে এবং ওকে বলে যে দেখ, সব ভাই বোনেরা বা আমার গার্লফ্রেন্ড বা তোর আর মানে ওর আরেক দাদা আছে, মানে হয় না কাকা তুতো মাস্তুতো এরম দাদা আছে, তো ওদেরও গার্লফ্রেন্ডরা আসবে, কয়েকজন ভাই বোনরাও থাকবো, তুইও আয়। তুই আমাদের সঙ্গে প্ল্যান করবি যে সরস্বতী পুজো আমরা কোথায় যাব বা কি কোথায় না। তো তখন শ্রেয়সী বলে যে দেখ দাদা, আমার না শরীর আজকে ভালো নেই, তোরা প্ল্যান করে নে, তো আমি নেক্সট দিন তোদের সঙ্গে জয়েন করে যাব, যেখানেই যাব তোদের সঙ্গেই তো যাবো, থোড়ি না আমি একা একা কোথাও ঘুরতে যাব, তো তখনই দেখে নেবো। আর এরম নয় যে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, লেট হলে বাড়িতে বকবে। আর সেই দিনকে সবারই একটু লেট হয়, ঠিক আছে? আর সরস্বতী পুজো মানে আমাদের বাঙালি ছেলে মেয়েদের কাছে, বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের কাছে খুব একটা ইমোশন জায়গা বা একটা ভ্যালেন্টাইন্স ব্যাপার যেটা হয়। তো যাই হোক, হ্যাঁ সেদিনকে সবাই মানে রাস্তা তুমি সবাইকে দেখতে পাবে, দুর্গাপুজোর থেকেও বেশি ভিড়। তো যাই হোক, তোমার হওয়ার পর তো বলে যে ঠিক আছে তুই তাহলে রেস্ট নে, তুই কালকে আমাদের সঙ্গে জয়েন করে যাবি। তো শ্রেয়সী বলে ঠিক আছে। এবার ওরা প্ল্যান করে যে হ্যাঁ প্রিন্সেপ ঘাট যাবো, দেন যাবো একটু লাঞ্চ করবো, তারপর ওখান থেকে একটুখানি ঘুরে টুরে কলকাতাটা, তারপরে রাত্রিবেলা একটু ডিনার ফিনার করে সবাই বাড়ি ফিরবো। ও বললো যে ঠিক আছে তাহলে, অসুবিধা নেই, আমি রাত করে ফিরলে তোদের সঙ্গে আমি মামার বাড়ি থেকে যাব বা মাসির বাড়ি থেকে যাবো। ও বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে এটা রাজাটা বলছে যে কোনো অসুবিধা নেই, তুই তো আমাদের সঙ্গেই থাকবি। তো হওয়ার পর শ্রেয়সীর সরস্বতী পুজোর দিনও না সকালবেলা শরীরটা খুব খারাপ হয়, মানে জ্বর হয়েছিল, ওর শরীরটা খুবই খারাপ হয়। তো সকালবেলা রাজাদের গার্লফ্রেন্ডকে ফোন করে শ্রেয়সী বলে যে দেখ প্রিয়া, আমি আমার একটু লেট হবে, তো তোরা আমার জন্য একটু ওয়েট কর। তো তখন প্রিয়া বলে যে ঠিক আছে, তুই তো রাজাকে বলে দিয়েছিস, তো শরীর ভালো নেই, আমরা লেট করেই বেরোবো। তো মনে হয় এদের মধ্যে কিছু প্ল্যান হয়েছে বা লেট হয়ে যাচ্ছিল, আর সরস্বতী পুজোর সময় মোটামুটি গরম পড়ে যায়। তো বলেছে দেখ ঠিক আছে অসুবিধা নেই, তুই রেস্ট নে, তুই অঞ্জলি দিয়ে তবে বেরো। এবার ওর না অঞ্জলি দিতে দিতে একটু লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো শ্রেয়সী বলছে যে দেখ আমি বাড়ি যাব, রেডি হব, তারপরে না বেরোবো। মিনিমাম মানে ওই অঞ্জলি দেওয়ার 1 ঘন্টা পরও বেরোতো। তো তখন দেখে যে রাজাদারা ওকে নিতে এসছে, ঠিক আছে? ও মানে সেদিনকে সরস্বতী পুজোর সকালবেলা ও মামার বাড়ি চলে গেছিল বৈদ্যপাটি। তোমার মামার বাড়িতেই ও অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল।
তো ওই রাজাদা শ্রেয়সীকে ডাকতে আসে যে এই বোন তুই কখন যাবি আমাদের সঙ্গে। তো তখন শ্রেয়সী বলে যে দেখ আমার এখনো লেট আছে, আমি অঞ্জলি দিয়ে একটু কিছু খেয়ে আমি রেডি হয়ে বেরোবো। তখন ও বলে ছাড় তোকে যেতে হবে না, আমরা এত লেট হয়ে গেছে আমরা চলে যাচ্ছি। তো তখন শ্রেয়সী একটু রাগ হয়, ঠিক আছে, যে আমি এত করে বললাম তোরা আমার জন্য দাঁড়ালি না। তো সেদিনকে আর কথা বলিনি। তো রাজাদারা চলে গেছে, ঠিক আছে, চলে গেছে। এবারে রাজাদার আমি বলেছি শুরু থেকে রাজাদার সেরকম পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। তো রাজাদার ছোট একটা কোথাও কোম্পানিতে কাজ করতো, খুবই অল্প মাইনের, আর ওনার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করতো। এবারে তোমার রাজাদা সরস্বতী পুজোর কিছুদিন আগে থেকে, বেশ কিছু মাস আগে থেকে, কিছুদিন বলাটা ভুল, বেশ কিছু মাস আগে থেকেই বাবাকে বলে যে বাবা সরস্বতী পুজোতে সবাই বাইক নিয়ে যায়, আমাকে একটা বাইক কিনে দাও। দেখো এভরিডে তোমাকেও দুপুরবেলা খাবার দিতে আসা, আমারও অসুবিধা হয়ে যাচ্ছে, মানে রোজ ডেলি প্যাসেঞ্জারি করতেও তো মানুষের টাকাটা বেরিয়ে যাচ্ছে না। আর বলছে দেখো আমারও সাইকেল নিয়ে যেতে, যেখানে কাজ করি অসুবিধা হয়ে যায়, লেট হয়ে যায়, মালিকের থেকে ধার শুনি, তো তুমি আমার একটা বাইক কিনে দাও। তখন রাজা তার বাবা বলে যে দেখ বাবু আমাদের তো খুব একটা বেশি টাকা নেই, তোকে তো আর এখন বাইক মানে এখনকার জেনারেশন মানে যে বাইক গুলো উঠেছে মিনিমাম তোমার 1 লাখ টাকা থেকে শুরু। এবার একটা তোমার দিন আনা দিন খাওয়া লোকের বাড়িতে তো সম্ভব না যে ছেলে মেয়েকে একটা 1 লাখ টাকা দিয়ে বাইক কিনে দেয়ার, কারোরই পক্ষে সম্ভব না। তো তখন ওর বাবা বলে যে দেখ বাবু তুই মন খারাপ করিস না, আমাদের তো সেরম অবস্থা নেই, ঠিক আছে। তো তখন রাজাদা বলে যে দেখো বাবা তোমাকে আমাকে নতুন বাইক কিনে দিতে হবে না, আমি একটা খোঁজ লাগিয়েছি একটা পুরোনো বাইক, বেশ অনেক বছর 7, 8, 9 বছরের বাইক, হ্যাঁ 9 বছরের বাইকটা তো এরম গ্যারেজে রেখে দিয়েছে, ওরা এরম 20,000 টাকা দিয়ে বিক্রি করবে, ঠিক আছে। তখন রাজাদার বাবার একটু খটকা লাগে যে দেখ যতই 9 বছরের বাইক হোক এত কমে তো কেউ দেবে না। তখন বলছে তোমার এত ভেবে লাভ কি, 20,000 টাকা দিচ্ছে, সে আমার চেনা জানা, এরম বলে যে আমার চেনা জানা, তুমি আমাকে 20,000 টাকা দাও আমি বাইক কিনবো। তখন অনেক জোড়াজুড়িতে মানে তখন রাজাদার বাবা কিন্তু রাজি হয়নি। তখন থেকে রাজাদার বাবার একটা মানে কাকুর একটা মনে খটকা চলছিল যে যতই 9 বছরের বাইক হোক না কেন, দেখো সবারই তো একটা জানে যে কি বাইকের কত দাম হতে পারে না হতে পারে না। তো তখন তোমার বলে যে না আমি তোকে কিনে দেবো না, একটু কয়েকদিন ওয়েট কর, আর যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক আসে তাহলে আমি কিনে দেবো, এত কম দামে বাইক নিতে হবে না, যদি নিস তো একটু ভালো দেখে নিবি, যদি আবার খারাপ টারাপ হয়ে যায় পুরোনো বাইক। তো তখন রাজাদার 2-3 দিন খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তখন রাজাদার মা কাকিমা বলেন কাউকে যে ঠিক আছে ছেলে যখন এত বায়না করছে দাও না, 20,000 টাকা তো ব্যাপার। তো কুড়িয়ে কাড়িয়ে টাকা কালেক্ট করে তো রাজাদাকে 20,000 টাকা দিয়ে বাইকটা কিনে দেয়। একটা টুইস্ট শোনো, মানে যখন না বাইকটা পুজো দিতে গেছিল, ঠিক আছে, ওদের ওখানে একটা কি মন্দির আছে আমি জানি না ঠিক, তো ওখানে মন্দিরটা পুজো দিতে গেছিল, তখন না যখন পুরোহিত ওই নতুন বাইকে সেই জবা ফুলের মালা বা অন্য ফুলের মালা লাগায় না, তো তখন না কি হয়েছে 2-3 বার লাগিয়েছে, ফুলটা না খুলে পড়ে যাচ্ছে, বারবার খুলে পড়ে যাচ্ছে। তখন বলছে যে তখন রাজাদা একটু রেগে গেছে, আপনি ঠিক করে লাগাতে পারছেন না, আমার একটু তাড়া আছে। আর নতুন জিনিস পেয়েছে সে যতই সেকেন্ড হয় না, যখন একটা মানুষের কাছে আসে না যেটা আমার জিনিস, তো তখন মানুষের একটা খুব আনন্দ থাকে যে আমি একটু বেরোবো ঘুরতে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনি তাতে বলছে দেখো বাবা আমি যতবারই ফুলটা লাগাচ্ছি ততবারই মালাটা খুলে যাচ্ছে। তো তখন রাজাদা বলছে দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আমি দেখছি কোথা থেকে দড়ি ফড়ি জোগাড় করা যায় কিনা। মন্দিরের সাইড থেকে একটা দড়ি জোগাড় করেছে, করে জবা ফুলের মালার মধ্যে তোমার আটকে তো ওই তোমার বাইকটার মধ্যে লাগিয়ে দিয়েছে, নেম প্লেটটার ওখানটা, জানো তো। আচ্ছা। এবারে লাগিয়ে পুজো ফুজো দিয়েছে। এবার তো খুব আনন্দ, সরস্বতী পুজোর বাইক নিয়ে বেরোবো সবাই ভাই বোন, মানে সব ভাই বোনদের বাইক স্কুটি যাই হোক আছে, ওর নেই, ওর এতদিনে একটা শখ ছিল, ভালো কথা। এবারে রাজুদার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ঠিক আছে, তো ওই বেস্ট ফ্রেন্ডটাও ওদের সঙ্গে ঘুরতে যায়, ঠিক আছে, তার নামও আমি নেব না, তার নাম আমি তোমার রাকেশই ধরলাম। তো ওই রাকেশ আর রাজাদা খুব মানে ওরা 3টে বন্ধু ছিল, রাজাদা, রাকেশ আর তোমার বিনয় বলে, এই 3টে বন্ধুরা খুব বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, খুব ভালো বন্ধু। তো সেদিনকে বিনয়দা না কোনো একটা কারণে ওদের সঙ্গে ঘুরতে যায়নি, তো ওই তোমার রাজাদার যে আরেক বেস্ট ফ্রেন্ড ছিল সে ঘুরতে গেছে, ভালো কথা। এবারে ওই শ্রেয়সী খুব রেগে গিয়ে
তোমার বাড়ি চলে এসেছে, বলছে দূর আমাকে কেউ ঘুরতে নিয়ে গেল না, আমার এই সরস্বতী পুজোটা পুরো মাটি হয়ে গেল। তো ওর মা বললো, মানে কাকিমা বললো যে ঠিক আছে ছেড়ে দে, ওরা চলে গেছে তো ঠিক আছে, তুই ওদের সঙ্গে পরে বেরোবি। বললো না আমি আর কোনোদিন বেরোবো না ওর সঙ্গে, এই সেই হেনা তেনা বলার পর মানে সরস্বতী পুজোটা এরকম ভাবে কেটে যায়। পরের দিন শ্রেয়সী সামনে একটা বন্ধুর বাড়ি গেছে, তো বাড়ি থেকে ফিরেছে, তোমার দেখছে বাড়ির লোকের না হঠাৎই মানে বাড়ি থেকে বেরোলো, মা বাবা হাসি খুশি, দাদা হাসি খুশি, সবাই সবার সঙ্গে কথা বলছে। এবার না বাড়িতে ঢুকেছে, পুরো সবার মুখ একদম থম। এবারে শ্রেয়সীর মা আঁচল দিয়ে চোখ মুছছে বারবার করে। এবার শ্রেয়সীকে না তখনও মানে কেউ কিছু জানায়নি যে রাজাটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুঝলে তো। আচ্ছা। এবারে শ্রেয়সী আর মাকে বলছে, মা কি হয়েছে, তুমি এরকম চোখ মুছছো কেন? দাদা চুপ করে আছে, বাবা চুপ করে আছে, আর বাড়িতে কয়েকজন লোক এসে, কি হয়েছে মা? বেশিক্ষণের মানে ঘটনা নয় কিন্তু আধা ঘন্টার মধ্যে। আচ্ছা। তো তারপরে তোমার শ্রেয়সীর মা না কিচ্ছু বলছে না। এবারে দেখো যতই দাদার সঙ্গে ঝগড়া হোক, এদের মধ্যে না ভাই বোনদের মধ্যে খুব মিল ছিল প্রচন্ড, মানে ঘটনাটা লিটারেলি বলতে বলতে খুব কেঁদেছে, খুব কেঁদেছে। তো তোমার শ্রেয়সীরা চুপ করে আছে, কিছু বলছে না। ওর মাকে জিজ্ঞেস করছে, দাদাকে জিজ্ঞেস করছে, বাবাকে জিজ্ঞেস করছে, কেউ কিচ্ছু বলছে না। তখন না শ্রেয়সীর ফোনে একটা ফোন ঢোকে, মানে ওর মামার বাড়ির থেকে। তো ফোনটা ধরেছে, ধরে বলছে যে শ্রেয়সী, মানে কাঁদতে কাঁদতেই শ্রেয়সীর দিদা ওকে ফোন করেছে, কাঁদতে কাঁদতে খুব কাঁদছে, বলছে রাজা আর নেই না। লিটারেলি আমাকে বলছে যে আমি ফোনটা ফেলে দিয়ে মানে একদম সেন্সলেস, মানে কতক্ষণ যেন সেন্স ছিল না সেটা আমি বলতে পারবো না। তা মানে আমারও শুনে খুব খারাপ লাগলো, একটা তরতাজা প্রাণ চলে গেল একটা। তারপরে আমি বললাম যে কি করে মারা গেল? তখন বলছে যে মারা গেল হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন ওর গার্লফ্রেন্ড প্রিয়া, মানে বলে না যার কপালে মৃত্যু নেই তার কোনোভাবেই মৃত্যু হবে না, ঠিক আছে, মানে মৃত্যুর মুখ থেকে তুমি ফিরে আসবে এরকম একটা ব্যাপার। তো প্রিয়া পরের দিন ইয়েতে যায়, তোমার রাজাদার বাড়ি যায় পরের দিন, সরস্বতী পুজোর পরের দিন ওই ওর মামার বাড়িতে যাবে, মানে রাজাদার মামার বাড়িতে যাবে সরস্বতী পুজোর ওই সুতো ফুটো কাটে না, ওই দধিকর্মা হয় ওর জন্য। তো তারপরে সুতো ফুটো কাটা হয়ে গেছে, তো রাজাদা এবার বলছে যে মা তুমি খাবারটা প্যাক করে যাই, বাবাকে লাঞ্চটা দিয়ে আসি। তো তখন রাজাদার মা তোমার লাঞ্চ ফাঞ্চ গুছিয়েছে, গোছানোর পর তো প্রিয়া বলছে যে তুই তো কাকুকে খেতে দিতে যাবি, তাহলে তুই একটা কাজ কর না, তুই আমাকে বাড়িতে ড্রপ করে তুই চলে যা। তো তখন বলছে যে ঠিক আছে চল আমার সঙ্গে চল। তো তারপরে প্রিয়া কিছুক্ষণ ভেবে বললো যে না স্যার তুই কাকুকে চল একসঙ্গে যাই খাবার দিই, তারপর একটু ঘোরাও হয়ে যাবে, তারপর অল্প বয়স প্রথম প্রথম প্রেম করছে, একটা মনে একটু থাকে যে একটু ঘুরবো, তো কাকুকে খাবার দিয়ে তারপর বাড়ি আসবো। ও তখন রাজা বলছে ঠিক আছে তুই যাবি? বলছে হ্যাঁ আমি যাবো। বলছে ঠিক আছে চল। তো তখন বাইকে উঠে গেছে, মানে স্টার্ট দেবে, ঠিক আছে। তো তখন রাজার যে আরেকটা বেস্ট ফ্রেন্ড ছিল, বিনয় নায়ক, আরেকটা যে বেস্ট ফ্রেন্ড ছিল, তো সে এসে বলে যে কোথায় যাচ্ছিস রে রাজা? তো তখন বলছে এই দেখ না বাবাকে খেতে দিতে যাব। তো তখন বলছে যে চল আমার ওইদিকে একটা কাজ আছে, তো আমাকে একটু নিয়ে যাবি? তো তখন কিছুক্ষণ ভেবে বলছে যে ঠিক আছে চল। তখন প্রিয়াকে রাজাদা বললো যে প্রিয়া তুই নেবে যা, তুই টোটো করে বাড়ি চলে যা, তোকে আর আজকে যেতে হবে না, আমি সন্ধ্যেবেলা তোকে নিয়ে ঘুরতে যাবো, তুই রেডি থাকবি কিন্তু অবশ্যই। তখন ও বলছে যে প্রিয়া বলছে রাজার কাছে কখন রেডি থাকবো? বলছে এই 5টা রেডি থাকিস না। আচ্ছা ঠিক আছে আমি রেডি থাকবো। তো ওই আরেকটা যে বেস্ট ফ্রেন্ড ছিল ও বাইকে উঠে গেল, বাইকে উঠে গিয়ে ওর বাবাকে খাবার দিতে গেছে। মানে মৃত্যুটা কতটা প্যাথেটিক শোনো। তো তারপরে খাবার দিতে গেছে, তো হেলমেট নিয়ে যায়নি যদিও বা। এবারে খাবার দিয়ে এবার ওরা বেরিয়ে এসে ওখানে একটা ছোট ঘুমটি টাইপের, বলছে দাঁড়া একটু চা ফা খাই। তো তখন বলছে হ্যাঁ চল চল চা খাই। আর সেদিনকে কি হয় ওদের সামনে দিয়ে না 2-3টে দেখবে হাইওয়েতে না, মানে ভালো রেসলার বাইক হলে না খুব জোরে জোরে যায়, মানে কম্পিটিশন আর কি যে কে আগে যাবে, এরকম একটা ব্যাপার। মানে এই ঘটনাটা শোনার পর না আমারও বাইকে না এত মানে জোরে চলে না আমারও মনে হয় আতঙ্ক একটা এসে গেছে। এই ঘটনাটা আমি হয়তো দেখিনি বা আমার প্রিয়জনের সঙ্গে হয়নি, কিন্তু যার সঙ্গে ঘটেছে সেটা আমি রিয়েলাইজ করতে পারছি যে কতটা প্যাথেটিক। তো কি হয় বাইকটা কিন্তু যখন কিনেছিল তারপরে কিন্তু একটু ভালো করে তোমার ব্রেক বা সার্ভিসিং
করিয়ে এনেছিল খুব ভালো করে, আরো সার্ভিসিংটা করিয়েছে। এখানে ওই তোমার প্রিন্সেপ ঘাটে যাবে, ওখানে না একটু চেকিং ফেকিং হয়, তো একটু ভালো করে যে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে যাব, যদি ব্রেক ফ্রেক না ধরে তখন কি হবে। তো রাজাদার মাথায় কি চলে যে এত জোরে বাইক গেছে, চলো আমিও যাব, ঠিক আছে। তো তারপরে তোমার ওর বন্ধুরা কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে না যাস না রাজা, যাস না রাজা, রিক্সের হয়ে যাবে, তোর বাইক কিন্তু নতুন বাইক না, তো কিন্তু পুরোনো মডেল, ওদের ছাড় তো কিছু হবে না, চল না একটু করেই দেখি, ঠিক আছে ব্রেক মেরে যাবো, আর যদি না এগোতে পারি ওখানেই থেমে যাব। তখন রাজাদা জেদ করে বন্ধুটাকে পেছনে বসিয়ে খুব জোরে বাইক চালায়। তো বাইক চালাতে কি হয়, মানে ও না এত জোরে বাইকটা ছিল হাইওয়েতে, ও সামনে দেখছে যে লরি, ঠিক আছে, তো ও ব্রেকটা মেরেছে কিন্তু সামহাউ তখন ব্রেকটা ধরেনি, ও গিয়ে মারলো একটা লরি পেছনে, ঠিক আছে। ওর বিশ্বাস করবে না মিথ্যা, ওর মাথার যে আমাদের মাঝখানে মিডিলের কপালের যে মিডিল পোর্শনটা থাকে ওটা পুরো উঠে বেরিয়ে গেল, ওটা পুরো উঠে বেরিয়ে গেল, আর মুখের ডান পাশটা না পুরো থেতলে গেল। আর যে জার্কিংটা হয়েছিল ওর বন্ধুটা ছিটকে মানে 4-5 হাত ছিটকে পড়ে যায়। তো রাজাটা ওখানেই স্পট ডেড হয়ে যায়, মানে বাইকটার তো আর কিছু ছিল না, ঠিক আছে। ওখানকার লোকও না ওকে তুলতে ভয় পাচ্ছে, মানে একটা বিভৎস তোমার সিন দেখে। এটা ছেলে মাথার খুলি মানে কপালটা উড়ে গেছে, চুল শুদ্ধ, ঠিক আছে, তার ডান দিকটা পুরো থেতলে গেছে। আর তো তখনই ওকে হসপিটালাইজড করা হয়। তো তখন ডাক্তার বলে দেয় যে তোমার স্পট ডেড। আর ওই অবস্থায় কেউ থাকে না, ছেলেটা খুব একটা স্বাস্থ্যবান ছিল না, টোকা বাটকা ছেলে ছিল। আর যে বন্ধুরা পড়েছিল 4-5 হাত দূরে গিয়ে ওর সারা শরীরের না হাড়গুলো, আমাদের শরীরে যত কটা হাড় আছে ওর শরীরের তত কটা হাড় পুরো গুড়িয়ে গেছিল, মানে কিছু অবশিষ্ট ছিল না, ভেতরে ভেতরে পুরো গুড়িয়ে গেছে। যদিও বা 4-5 ঘন্টা স্টে করেছিল বিকজ ওর হাড়টা ভালো ছিল বলে, মানে কিন্তু ও 4-5 ঘন্টা পর মারা যায় সেম ডেটে। আরেকটা জিনিস খারাপ লাগার, ও যখন ওই চা খেতে দাঁড়িয়েছিল ঠিক এট এ টাইম তখনই ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কভারে দিয়েছিল, মানে ওর ওই রাজাদা আর প্রিয়া দুজনের ছবি, সরস্বতী পুজোর আগের দিন ছবি, যে সারা জীবন কিন্তু এরম ভাবে আমার, মানে ক্যাপশনটা আমি পড়েছি সেদিনকে রাত্রিবেলা এসে, মানে বিশ্বাস করবে না আমার না চোখের জল আমি ধরে রাখতে পারিনি, এত আমার খারাপ লাগছে। মানে আমি এখনো যে ঘটনাটা বলছি না আমার চোখে জল চলে আসছে, যে দেখো যেই হোক, প্রিয়জন হোক, বাবা মা হোক, এই যে বাড়ি থেকে বেরোচ্ছে, আমি জানছি সেই মানুষটা ফিরে আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি, কিন্তু মানুষটা আর এলো না, এলো কি বডি। ধরো অমিতা কি বলতো, যখন কোনো মানুষ রোগে ভোগে না, আমরা জানি যে মানুষটা বাঁচবে না, ডাক্তারকে টাইম দেয়, কিন্তু সুস্থ মানুষের যখন বডি ফেরে না বাড়িতে, সেটার থেকে কষ্টের আর কিছু হয় না। যাই হোক, তো কভার পিকে দিয়েছিল সেদিনকে, সেই টাইমটাতে, যা সারা জীবন কিন্তু এরম ভাবেই তুই পাশে থেকে যাস আমার, তো এই ক্যাপশনটা ছিল। তো হওয়ার পর তো কিছুক্ষণ পর মানে হসপিটাল থেকে ওই থানা পুলিশ হয় ফোন করে যে আপনার ছেলেরা মারা গেছে। তো মা তো পাগলের মতো হয়ে যায়, মানে মাথার চুল ফুল ছিটতে থাকে। আর যে গার্লফ্রেন্ডটা ছিল প্রিয়া, সেও বারবার সেন্সলেস হচ্ছে, বারবার রাজা রাজা করে ডাকছে, বারবার সেন্সলেস হচ্ছে। মানে একদমই মিথ্যা কথা নয়, যখন ছেলেটা মারা গেছিল আমি জানতাম না যে ওই ছেলেটাই ওর, মানে ও যেহেতু বাইকে খুব ভালোবাসে না, ওর বন্ধুরা সব ওর বডিটাকে মাঝখানে রেখে আর বাইকটাকে মানে তোমার যাই না এক জায়গায় রেখে বারবার করে তোমার এক্সিলেটার টিপছিল, মানে করছিল জোরে জোরে ওকে ভালোবাসার জন্য, আর খুব চিৎকার করছে যে ফিরে আয় তুই, ফিরে আয় ভাই। মানে ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল এই ভিডিওটা খুব। যাই হোক, তারপরে তোমার বেশ কিছুদিন পরে 2-3 দিন পরে, যে বিনয় বলে একটা বন্ধু ছিল, ও মাঠে বসে না তোমার ড্রিঙ্ক করছিল, খুব কষ্টে ছিল যে এত ক্লোজ ফ্রেন্ড, দুটো ফ্রেন্ড চলে গেল একসঙ্গে, দেখবে যে ফ্রেন্ডও হয়ে যায় না, সেও মনে হয় যে আমার আপনজন, ঠিক আছে। তো সেও খুব কষ্টে ছিল, এরকম ড্রিঙ্ক করছিল, সিগারেট খাচ্ছিল। তো তখন হঠাৎই ওনা অজ্ঞান হয়ে যায় মাঠের মধ্যে, বিনয়।
আচ্ছা। এবার ওকে ধরাধরি করে সবাই বাড়িতে নিয়ে যায়, সবাই ভাবছে যে এই ড্রিঙ্ক করেছে বা স্ট্রেস নিয়েছে, দুটো বন্ধু মারা গেল। তো ও যখন সেন্স থেকে ফিরলো, ও আর বিনয় নেই, ও তখন হয়ে গেল রাজা। মানে চিৎকার করছে, ঠিক আছে, মানে পাগলের মতো চিৎকার করছে আর বলছে আমি কিছু মনে করতে পারছি না, আর আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, মানে আমাকে মায়ের কাছে নিয়ে চলো। তখন এরা ভাবছে যে কি হলো আমার ছেলের, মানে ওই বিনয়ের বাড়ির লোক ভাবছে যে কি হলো আমার ছেলের, হঠাৎ সুস্থ ছেলে মানে বাড়ির বাইরে গেল। সবাই বলছে যে না, ও হয়তো একটা শোক থেকে উঠছে, তো হয়তো ওটা ট্রমাটাইজ হতে পারে বা হ্যালুসিনেশন হতে পারে। হ্যাঁ, কিছু হবে না কাকিমা, মানে ওর আদার্স যে ফ্রেন্ড ছিল, কিছু হবে না কাকিমা, তুমি চাপ নিও না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ছেলে আর ঠিক হচ্ছে না। তো বেশ কিছুদিন ওরম চিৎকার চেঁচামেচি, জিনিসপত্র ছুটছে, ওর হাত পা বেঁধে রেখে দিল লাস্টে খাটের মধ্যে, খালি বলছে আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। ঠিক আছে। তো তারপরে ওকে ওখানকার একজন গুণিনের কাছে নিয়ে যাওয়া হয়, মানে এত পরিমাণে বাড়াবাড়ি করছে, নিয়ে যাওয়া হয়। তো তখন গুণিন বলে যে এটা তোমার ছেলে না, তোমার ছেলের মধ্যে যে আছে সে হচ্ছে, যে ওর বেস্ট ফ্রেন্ডটা মারা গেছে রাজা, সে ওর মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে। তো তখন গুণিনটা ওকে বসিয়ে বলে যে তুই কেন অনেকক্ষণ ধরে একটা চেষ্টা করার পর মুখ ফুটে কিছু বলতে পারছে না, মানে ও বলতে চাইছে না যে আমি বলবো না, যা খুশি করে নে। ঠিক আছে। তো তারপরে ওই তান্ত্রিকটা বলে যে, মানে এই গুণিনটা বলে যে তুই কেন এসছিস ওর কাছে। বলছে ওই মাঠটাতে মানে অনেকক্ষণ ওই সাধনা করার পর, জোর জবরদস্তি ওই জল পোড়া ফল পোড়া ছেটানোর পরও বলেছে যে আমরা তো সব ওই মাঠে বসে ওই জায়গাটাই ড্রিঙ্ক করতাম বা সিগারেট খেলাম বা আড্ডা মারতাম, তো ও কেন খেয়েছে আমাকে ছেড়ে। তো তখন গুণিন বলছে যে দেখ তুই তো মারা গেছিস, আর সব থেকে বড় কথা ও কষ্টে গেছে, তোরই কষ্ট। বলছে আমি সব বুঝবো না, ও কেন খেয়েছে আমাকে, ওকে আমাকে ডেকেছে। আমাদের তো কথা ছিল সেদিনকে রাত্রির বেলা বন্ধুদের সঙ্গে বসে ওই মাঠে খাওয়ার, ও কেন আমাকে ছেড়ে খেয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে নিয়ে যাব। ঠিক আছে। তো বলার পর তোমার অনেক চেষ্টা করার পর বলছে তুই যাবি, বলছে না আমি যাবো না। তারপর ও লাস্টে বলে যে না আমি একটা সত্যি যেতে পারি, আমার মায়ের কাছে একবার নিয়ে চলো আমাকে। ঠিক আছে। কিছুতেই মানে বিশ্বাস করবে না, আমি তো কিছুতেই ওকে দেখা করতে দেয়নি। আমি জানি না যে কেন দেখা করতে দেয়নি। আমার আবার মনে বলে যে দেখা করতে দিলে হয়তো প্রবলেম গুলো শর্ট আউট হয়ে যেত। ঠিক আছে। কিছুতেই প্রবলেম হয়নি। তো ওকে তাবিজ দিল একটা। তো বললো যে এটা 12 মাস যেন তোর ছেলের হাত দিয়ে, মানে বিনয়ের হাত দিয়ে যেন না খোলে। 6বার তাবিজ দিয়েছে, ছেলেটি একবারও তাবিজ রাখতে পারিনি হাতে। ঠিক আছে। 6বারই রাখতে পারেনি, কখনো নিজে থেকে ছিঁড়ে দিয়েছে, কখনো স্নান করতে গিয়ে খুলে দিয়েছে, কখনো কোথাও খোঁচা লেগে ছিঁড়ে গেছে। তো তখন কি করলো ওই গুণিনটা, ওই বিনয়ের বাড়ি গিয়ে পুরো ঘর বন্ধন করে দিল। বলল যখনই বাড়ি থেকে ছেলে বাইরে বেরোবে তোরা কিন্তু ওর সঙ্গে সঙ্গে যাবি। ঠিক আছে। আদারওয়াইজ নালে কিন্তু তোর ছেলেকে যখনই সুযোগ পাবে ও কিন্তু নিয়ে চলে যাবে। মানে আমি বিনয়ের আগের ছবি দেখেছি, এখনের ছবি দেখেছি, আমি তা বিশ্বাস করবে না, গাঁটটা গোট্টা ছেলে না, পুরো তাল পাতার মতো রোগা হয়ে গেছে। মানে শরীরের কিচ্ছু নেই, শুধু হাড়গুলোর উপরে মনে হচ্ছে চামড়াটাকে লাগিয়ে রেখে দিয়েছে কেউ। চোখ মুখ ঢুকে গেছে। তো ভালো কথা। হবার পর তো রাজার বাড়িতে এই ঘটনাগুলো শোনা হয়। তো এই করতে করতে রাজার, মানে ওইটা কিন্তু রাজার শ্রাদ্ধের আগেই ঘটনাটা ঘটে। ঠিক আছে। তো তারপরে রাজার শ্রাদ্ধের দিনকে তো একটা ঘটনা ঘটে। তো তোমার সব বন্ধু বান্ধব মিলে ওর মায়ের সঙ্গে আলোচনা করা হয় যে কাকিমা রাজা যা যা খেতে পছন্দ করতো, দেখো ইয়াং ছেলে তোমার ড্রিঙ্ক করবেই। ঠিক আছে। ড্রিঙ্ক বলো সিগারেট বলো সবকিছুই করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ওই শ্রাদ্ধের দিনকে সব দেয়া হয়েছে। ঠিক আছে। আর ড্রিঙ্ক মানে যেই বোতলটা দেয়া হয়েছিল ড্রিঙ্কে, সেই বোতলের ছিপিটা ওপেন করে দেয়া হয়েছিল।
তো সবাই সেদিন খুব ভেঙে পড়েছিল সবাই, মানে মারা যাওয়ার সময় না ও এমন একটা পজিশন ছিল, মানে মুখটার এমন ভাবেই থেতলে গেছিল না, এক ফোঁটা জল দেওয়ার মতো অবস্থায় ছিল না, যে মারা যাওয়ার পরও মানুষ যে জল দেবে সেটা ছিল না। তো ওই ওই শ্রাদ্ধের দিনকে সবাই জল দিয়েছে ছবির সামনে, ঠিক আছে। মানে তখন কিন্তু অত গরম পড়েনি, কিন্তু মানে 2022-এর আই থিঙ্ক ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে হয়তো এই 4-5 তারিখ করে হয়তো মোস্ট প্রবাবলি তোমার সরস্বতী পুজো ছিল, ঠিক আছে। তখন কিন্তু অত গরম পড়ার মতো যে জল দেবো সঙ্গে সঙ্গে শুষে নেবে জায়গাটা, ঠিক আছে। মানে যে জায়গাটা ওই রাজাদার জল দেয়া হয়েছে না, সেখানটা রাজা বলে লেখা হয়েছে, ঠিক আছে। ওর বেশ কিছু বোন, মানে এই যে শ্রেয়সী তো অনেকদিন ডিপ্রেস ছিল, মানে ও বলতে বলতে ঘটনাটা প্রচুরবার কেঁদেছে, অনেকবার কেঁদেছে, মানে এখনো যে মিস করে সেটা বোঝা যায়। তো ও জল দিয়েছে, বলছে বিশ্বাস করবি না দীপা, জল দিচ্ছি ওই রাজা নামটা লেখার ওপরে, নামটা কিন্তু মানে মুছছে না, চকে লিখেছে কিন্তু, ঠিক আছে। জল দিচ্ছে সঙ্গে সঙ্গে শুষে যাচ্ছে। আচ্ছা কি বলিস? বলছে হ্যাঁ। বলছে তো আমরা এতজন জল দিয়েছি, মানে নিয়ার অ্যাবাউট 8-9 জন জল দিয়েছে, ঠিক আছে, নাম করে। মানে যাই হোক 1 চামচ হোক 2 চামচ হোক দিয়েছে, এবার সঙ্গে সঙ্গে জল ফেললে কোনোদিনই শোকায় না, খুব গরম হলেও শোকায় না, ঠিক আছে। তো শুকিয়ে যাচ্ছে জলটা, আনছি যেটাও হয়। বলছে হ্যাঁ। তো তারপরে বেশ একটু সন্ধে সন্ধে নেমে এসছে, এবার ওকে যে খাবার গুলো দেওয়া হয়েছিল না, কিচ্ছু তোলেনি, কেউ তোলেনি। ওরা বলছে না আজকের দিনটা থাক, আর একটু রাত হোক তারপরে তুলবো। বিশ্বাস করবে না অমিত দা, যে ড্রিঙ্কের বোতলটা দেওয়া হয়েছিল 1 ফোঁটা ড্রিঙ্ক ছিল না তার মধ্যে। আচ্ছা, 1 ফোঁটা ড্রিঙ্ক ছিল না। অবিশ্বাস্য ভাবো, মানে ভাবো, মানে আর হয়েছে ও শ্রাদ্ধটা না উঠোনে হয়েছিল, বললাম না খুব যে একটু ওরা একটু মানে ফ্যামিলিতে আর্থিক প্রবলেম ছিল ওদের, যেহেতু বাড়িটা শ্রাদ্ধ হয়েছে আর ঘরের ভেতরে, কিন্তু হ্যাঁ এটা বলি ঘরের ভেতরে। আর এখানে তো জল শুষে নেওয়ার কোনো ব্যাপারই নয়, যেহেতু রোদ ঢুকছে না তো ঘরে। মানে ছেলেরা যেই ঘরটায় থাকতো সেই ঘরে কিন্তু ওর শ্রাদ্ধ হয়েছে ফটো রেখে, ঠিক আছে। মানে ওই ঘরটা যখন ওরা খাবার দিয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, তারপরে যখন সন্ধ্যেবেলা সবাই বলে যে, এবার ওর বাবা বলে যে না এবার খাবারগুলো নিয়ে গিয়ে জলে দিয়ে আসি, চল। সবাই মিলে যখন ঘর খুলে ঢোকে, ঘরটা তো একদম ঘুটঘুটে অন্ধকার টাইপের ছিল। আমার মনে হয় যে যেদিনকে শ্রাদ্ধ অন্তত যে ঘরে হয় সে ঘরে একটু আলো লাগিয়ে রাখাটা উচিত, ঠিক আছে। হয়তো সবার মাথায় সেটা ছিল না, বা সেই অবস্থায় হয় না কখনো কখনো, যেহেতু এটা তরতাজা প্রাণ চলে গেছে না। তো হওয়ার পর তোমার ড্রিঙ্কের বদলে 1 ফোঁটা ড্রিঙ্ক ছিল না। ওরা না আর কিছু বলেনি, ওর মুখের দিকে চাইছে, ওর মুখের দিকে চাইছে। তো দিয়ে আসে জলটা, মানে জল না সরি, খাবারগুলো সব জলে দিয়ে আসে। তো এবারে ওর গার্লফ্রেন্ড কি করে, ওই ঘরে থাকতে শুরু করে লাগেজ নিয়ে। মানে কতটা ছেলেটার ঘরে, মানে পার্মানেন্টলি চলে আসে। মানে এটা হয়ে গেছে বাপের বাড়ি আর নিজের বাড়ি হয়ে গেছে শ্বশুর বাড়ি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে এত কষ্ট লাগছিল আমার মেয়েটার প্রোফাইল ঘেটে, যে চলে গেল তো সে চলে গেল, ঠিক আছে, কিন্তু ছেলেটার যখন আত্মাটা এসছিল না, যখন বলছে, শুধু কিন্তু মায়ের কথা বলেছে, ওর গার্লফ্রেন্ডের কথাও কিন্তু বলেনি। মানে ওর যেহেতু মাথায় আঘাত লেগেছে, ও কিন্তু সব স্মৃতিশক্তি ভুলে গেছে, একমাত্র মাকে মনে রেখেছে, এরকম একটা ব্যাপার। তো মেয়েটা একবারে ওই শ্রাদ্ধের 2 দিন পর জামা কাপড় নিয়ে আর বই খাতা নিয়ে ছেলেটির বাড়ি চলে আসে। মানে এমন ভাবেও থাকে না, মনে হয় অমিত দা অবিশ্বাস্য, যে রীতিমতো রাজার সঙ্গে সংসার করে, এরকম একটা ফিল হয়, ঠিক আছে। শ্রেয়সী বলে বিশ্বাস করবি না দীপা, আমি এই ঘরটাতে ঢুকতে পারি না, একটা ভ্যাপসা গন্ধ, ঠিক আছে, রেগুলারলি কিন্তু পরিষ্কার করে মেয়েটা, মানে তোমার জিনিসপত্র রাজার, ভ্যাপসা গন্ধ, আর মানে হাড় হিম করা একটা ঠান্ডা, সে গরমকাল হোক আর শীতকাল হোক। আর টালির ঘর না গরমকালে খুব গরম হয়ে যায়, জানো তো। তো সে টালির ঘরে ঢুকবে মনে হচ্ছে এসিতে ঢুকছেও। মানে আমি 1 ফোঁটাও, মানে শ্রেয়সী বলছে যে আমি 1 ফোঁটাও কিন্তু বানিয়ে কথাগুলো বলছি না দীপা, তোর বিশ্বাস নয় আমি 4টে বন্ধু নিয়ে যাওয়া আছে না ভাই, এইসব শোনার পর আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, তো তারপরে তোমার একদিন দেখে
শ্রেয়সী তো খুব মনটা খারাপ করছে রাজাদার জন্য। তো বলে যে ওর মামার বাড়ি থেকে বলে যে মামা দিদাকে যে মা এই দিদা আমি একটু যাই একটুখানি প্রিয়ার সঙ্গে দেখা করে আসি, ও তো ওই বাড়িতে একাই থাকে, যাই। তো ও গেছে, দরজাটা ভেজানো ছিল, দরজাটা খুলে দেখে মানে একটা তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে যেমন কথা হয় না তেমনি কথা বলছে, মানে তুমি খাচ্ছ না কেন, তুমি তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে, আমার কিন্তু একা একা ভালো লাগছে না। ও না অনেকক্ষণ ধরে জিনিসটা শুনছে যে কি বলছে, মানে এত আস্তে আস্তে বলছে না, তখন সে প্রথম থেকে বুঝতে পারিনি। তো তখন বলছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে শুনছে ঘটনাটা, যে তুমি তাড়াতাড়ি চলে আসবে, আচ্ছা শোনো না তুমি না আসার সময় আমার জন্য একটা ডেয়ারি মিল্ক কানবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি মেয়েটার সঙ্গে মানে মেয়েটাকে দেখেছি, তো মেয়েটাকে কোনো লেভেলে লাগে না। অনেকে হয়তো এই ঘটনাটা শুনে বলতে পারে যে হয়তো মেয়েটার মাথার কোনো প্রবলেম হয়েছে, হয়তো বয়ফ্রেন্ডকে এত ভালোবাসতো এই জন্য একটু তোমার ব্রেনের প্রবলেমের জন্য এইসব করছে। একদমই না, সুস্থ মস্তিষ্কে হাসছে, যাচ্ছে, খাচ্ছে, খেলছে, একটা সুস্থ যেমন মেয়ে বা মানুষ যেমন হয় ও সেই মানুষটি। ঠিক আছে, তখন শ্রেয়সী অনেকক্ষণ পর প্রিয়া 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 এরম বলে ডেকেছে। প্রিয়া না অনেকক্ষণ পর সম্বিত ফিরে পেয়েছে। তো বলছে হ্যাঁ বল কখন এলি? বলছে আমি অনেকক্ষণ এসেছি, তুই কার সঙ্গে কথা বলছিস? বলছে আরে দেখ না আমি কখন ধরে রাজাকে বলছি যাও কাজে যাও, সে আমার সঙ্গে বসে গল্প করবে। তখন না শ্রেয়সীর লোম খারাপ হয়ে গেছে, একদম মাথার চুল থেকে পায়ের নখ অব্দি খারাপ। তুই কি বলছিস রাজারা? বলছে হ্যাঁ এই তো আমার সামনে বসে আছি। কি গো তুমি দেখ বলো যে তুমি আছো, পড়তে বলবে না ওকে? শ্রেয়সী না মানে না পাচ্ছে পেছোতে না পাচ্ছে এগোতে, ঠিক আছে, মানে কোনো কথা নেই, স্পিচলেস। তারপরে বলছে প্রিয়া একটা কথা বলি, ও সাহস করে বলেছে অনেকক্ষণ পর, প্রিয়া একটা কথা বলি, যদি মনে করিস না কিন্তু রাজা তো বেঁচে নেই। তোকে কে বলেছে ও বেঁচে নেই? যে মানুষটা আমার সামনে বসে আছে তুই বলছিস সে বেঁচে নেই? ও না আর কিছু বলেনি, ও চুপচাপ বাড়ি চলে এসেছে। বলছে দীপা সেই রাত থেকে যে আমার ধুম জ্বর, 4-5 দিন লেগেছে সেই জ্বর, মানে এখনো না রাজাদার বাড়ির সামনে দিয়ে কেউ গেলে না ফিল করে যে ছেলেটা আছে। তো অনেক পরে ওরা জানতে পেরেছে যে ওই যে বাইকটা নিয়েছিল না, ঠিক আছে, ও হ্যাঁ আরেকটা কথা বলিনি, রাজাদা শুরুতে যখন বাইকটা নিয়েছিল অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, 5-6 বার অ্যাক্সিডেন্ট করেছে, প্রিয়াকে নিয়েও অ্যাক্সিডেন্ট করেছে, মানে ছোটখাটো অ্যাক্সিডেন্ট। ছোটখাটো কোনদিন দাঁড়িয়ে আছে বাইকটা স্টার্ট দিল ড্রেনের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। তো তারপরে তোমার বন্ধু বান্ধবকে নিয়ে যাচ্ছে, সামনে সাইকেল চলে এলো, ফট করে স্কিড করে গেল, ঠিক আছে। অনেকবার কিন্তু আগে থেকে ইন্ডিকেট পেয়েছে যে রাজাদা যে কিছু একটা রং এই বাইকটাতে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে তোরা খোঁজ নিসনি যে কার বাইক, কিসের জন্য? বলছে না আমরা জিজ্ঞেস করেছিলাম, পরে যে গ্যারেজের মালিক ছিল তাকে আমি জিজ্ঞেস করেছি, আর যে কেন কি হয়েছিল, তো তখন বলছে যে বাইকটার মানে তোমার এই বাইকটা না 3 হাত ফেরি হয়েছে, মানে যে প্রথম কিনেছে, ঠিক আছে, সেও অ্যাক্সিডেন্টে মারা গেছিল, ঠিক আছে। এবার তার কিভাবে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তারা জানতে পারিনি। তার বাড়ির লোক আরেকজনকে বাইকটা বিক্রি করে, ঠিক আছে, এটা কিন্তু 9 বছরের মধ্যে। মানে যে সেকেন্ড বাইকটা কিনেছিল, মানে যে সেকেন্ড ওনার, তার এত বিভৎসভাবে মৃত্যু হয় অমিত দাদা, মানে আমি কি বলবো, সেম এরকম ছেলেটা আস্তে করেই বাইক নিয়ে বাঁ দিক দিয়ে রোডে যাচ্ছে, পেছন দিক দিয়ে একটা লরি মারলো, ঠিক আছে, পদপিষ্ট যাকে বলে পদপিষ্ট করে দিয়ে চলে গেল, মানে তার বডিটা না রাস্তার সঙ্গে পুরো লেগে গেছিল, ঠিক আছে, বেলচাই করে তুলেছে বডিটাকে, অনেকক্ষণ ট্রাই করার পর বডিটা উঠেছে, মানে বেলচাই করে এতবার হিট করার পর তবে বডিটা উঠেছে। আমি না শুনে যে স্টান্ট, আমি জানি না এই ঘটনাটা শোনার পর কতজনের ভয় লাগবে বা কি হবে আমি সত্যিই জানি না, কারণ কিন্তু এই জিনিসটা খুব প্যাথেটিক, যার বাড়ির লোক যায় আমি আবারও বলছি সে জানে যে তার কতটা মনের অবস্থা হয়। এখনো ও বলে স্টিল নাও ওই ঘরের রাজা এখনো আসে, প্রিয়ার সঙ্গে এখনো কথা বলে, ইভেন ওরা একসঙ্গে থাকে, মানে মেয়েটা আর বাড়ি যায় না, মানে এখনো ওর বাড়িতেই থাকে, ওর বাড়িতেই রাজাদার কোনোভাবেই, ঠিক আছে, কোনোভাবেই তোমার ওই পুজো আচ্ছা করে হেনা টানা করে কিচ্ছু ভাবে ছেলেটি কিন্তু ঘটেনি, ঠিক আছে।
মানে বলতে গেলে মৃত্যুর পরেও একসাথে আছে এখন, একসঙ্গে আছে। এক্স্যাক্টলি, তোমাকে আগে ঘটনাটা বলেছিলাম যে এই ভালোবাসাতে ঠকিয়েছিল বলে মেয়েটার প্রাণ গেছিল, ঠিক আছে, আর এই ভালোবাসাটা এতটাই মানে কি বলবো গভীর, হ্যাঁ মজবুত, তোমার স্ট্রং, তার জন্য ভালোবাসা ফিরে এসছে আবার মৃত্যুর পর। সত্যি বলছি, আমি স্টিল নাও এখনো বলেছেন যে কতটা ভয়ানক লাগবে আমি সত্যিই জানি না, কিন্তু এটা প্রচন্ড প্যাথেটিক। এটা 23-24 বছরের ছেলে, কত আর বয়স বলো, এরম ভাবে মৃত্যু। তো তারপরে একসঙ্গেই ওরা থাকে। তো ওরা না অনেক সময় মানে মাঝে মাঝে কিন্তু ছেলেটা এখনো ভর হয়, ঠিক আছে, ওর বাড়ির লোক আর বেরোতে দেয় না ওই বিনয়কে, ঠিক আছে, বাড়ির মধ্যেই আটকে রাখে। ও মানসিক মানে ভারসাম্য অনেকটা হারিয়ে গেছে ওর, ঠিক আছে। শুধু এখনো রাজাদা ওকে ভর করে। আমি তো শুরুতেই প্রথমে বলেছিলাম যে আমি শ্রেয়সীকে বলেছিলাম যে যখনই ভর হবে আমাকে একটা কল দিবি, আমি যদি থাকি, আমি যদি শুটে না যাই, আমি অবশ্যই দেখতে যাবো যে কি হয়, ভরটায় কি হয়, মানে হবার পরে কি বলে। ও যে ভুলেও যাস না দীপা, তুই নিতে পারবি না জিনিসটাকে, কারণ তুই এসবে অভ্যস্ত না তো অতটা, মানে সরাসরি এরম ভর হয়ে এরম চিৎকার চেঁচামেচি কান্নাকাটি তুই থাকতে পারবি না, তোর মতো দুর্বল মস্তিষ্কের মেয়েও থাকতে পারবে না, দেখতে পারবে না। তারপরে ঘটনাটা আস্তে আস্তে শোনার পর না আজকে না বাবার দরকার নেই, খেতে দেয় রাজাদাকে, ওর ঘরের মধ্যেই খেতে দেয় এখনো। আর খাবারটা দিয়ে প্রিয়া চলে আসে, ঠিক আছে, খাবার আর থাকে না, ঠিক আছে। তো স্টিল নাও ওই বিনয়ের মধ্যে রাজাদার যে আত্মাটা আছে, ও এখনো বলে যায় আমি কিন্তু ওকে নিয়েই যাব, ও কেন আমাকে ছেড়ে খেয়েছে, আমার তো আর একটা বন্ধু মারা গেল, আমি একে নিয়েও যাব, আমরা একসঙ্গে 3 জনে থাকবো। কিন্তু মানে তোমার কি বলবো, মানে ওর বিনার বাড়ির লোক ধরেই নিয়েছে যখন আমার ছেলে একটু, দেখো সবসময় তো একটা এত বড় ছেলেকে চোখে চোখে রাখা যায় না, কোনোভাবেই যায় না। তো ওরাও ধরে নিয়েছে, ওরাও মানসিক প্রস্তুতি যে এই না আমার ছেলের কিছু হয়ে যায়, এই না আমার ছেলের হয়ে যায়। মানে খুব প্যাথেটিক, মানে আমার কাছে তো খুবই মানে ভয়ঙ্করের থেকেও না খুব প্যাথেটিক লেগেছে সত্যি। সত্যি মানে আমি সবাইকে বলছি, আমার সকল শ্রোতা বন্ধুকে আবারও একটা আমি ওয়ার্ন করছি যে যেখান থেকে যে জিনিসটা কিনবেন, যখন সেটা সেকেন্ড হ্যান্ড হবে না, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন, বিশেষ করে এই বাইক, স্কুটি, সাইকেল, বাড়ি, ফ্ল্যাট, হ্যাঁ এক্স্যাক্টলি। অনেক সময় হয় দেখো যে কোনো কারোর ফ্যামিলি মেম্বার খাটের মধ্যেই মারা গেছে, যেটা তুমি বললে খাট মারা গেছে, তাদের আর্থিক অবস্থা বা সেই খাটটা রাখবে না বলে বেঁচে দিল, সে আবার নিয়ে এসে বাড়িতে রাখলো। আবার এমনও হতে পারে সেই খাটটা তার খুব পছন্দের খাট ছিল, খুব পছন্দের। আর যেই ছেলেটা সেকেন্ড মারা গেছিল না, সেই ছেলেটার বাইকটা, মানে ওরা খবর নিয়েছে, সেই ছেলেটা বাইকটাকে প্রচন্ড ভালোবাসতো, খুব ভালোবাসতো বাইকটাকে। মানে ছেলেদের কাছে একটা বাইক মানে মেয়েদের কাছে মোবাইল ফোন, ছেলেদের কাছে বাইক একটা ইমোশনের জায়গা, ঠিক আছে, খুব একটা ভালোবাসার জায়গা। তো আমি ওই জন্য বলছি সকল শ্রোতা বন্ধুদের যে একটু খুঁটিয়ে নেবেন, কিনবেন তো অবশ্যই, আজ না হয় কাল, যখন দেখছেন যে কম টাকায় জিনিসটা পেয়ে যাচ্ছি, ভালো জিনিস, ঠিক আছে, মোটামুটি পুরনো হয়নি, তখনই একটু খোঁজ খবর নেবেন কেন ওই জিনিসটা আমাকে, হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে সেই জন্য দিচ্ছে। তো এটাই হ্যাঁ, যে কোনো কিছু যে কোনো মানুষের সঙ্গে হতে পারে। মানে আমি রীতিমতো সেদিনকে নেওয়া বললাম না, সে দুজন প্রোফাইল ঘাঁটছিলাম, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে আমি খুব ভেঙে পড়েছিলাম এই জিনিসটা দেখে। আমি আমার মাকেও দেখাচ্ছিলাম যে দেখো মা, মাও খুব কেঁদেছিল যে একটা এত সুন্দর একটা রিলেশনশিপ, আর সব থেকে কষ্টের হয়েছে ছেলেটা যেই 10-15 মিনিট পর মারা যাবে, সেই ছেলেটা যখন আগে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মানে পোস্ট শেয়ার করছে কি সারা জীবন এইভাবেই থেকে যাস। আমি তোমাকে পার্সোনালি ওদের অ্যাকাউন্টটা পাঠাবো, তুমি দেখবে, কারণ এখনো ঘটনাটা কিন্তু চলে আসছে, মানে বিনয় কিন্তু এখনো ঠিক না, মানে মাঝে মাঝেই যখনই ওর কিছু মানে এইসব তোমার তিথি ফিটির কোনো প্রবলেম হয় না, এই তিথি ওই তিথি অমাবস্যা ওসব আসে, তখনই কিন্তু রাজাদা ওকে ধরে এখনো। আর শ্রেয়সী নিজের চোখে দেখেছে, আমি ভিডিও করে রাখতে পারতিস, তখন বলছে না রে, ভিডিও অনেক তোলার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আমি তুলতে পারিনি জিনিসটাকে। আমি যে কি বলিস, বলছে হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না আগের ঘটনায় যে আমার সব রেকর্ডিং ছিল, শুধু ওই সিসের রেকর্ডিংটা ডিলিট হয়ে গেছিল। তুলতে দেয় না গো, অমিতটা তুলতে দেয় না, জানো তো। এই এনটিটি মানে তোমার 7 পূরণ না হয়ে যাওয়া এনটিটির একটা পাওয়ার না আলাদা লেভেলেই থাকে, এটা আমি বুঝেছি। থাকেই কেউ যদি কোনো মনস্কামনা নিয়ে বা কোনো আক্ষেপ নিয়ে মারা যায় না,
তার এন্টিটি কখনো চট করে মুক্তি লাভ করে না। এটা খুব মানে আমার খুব কষ্ট লেগেছে। আমি বললাম না যে ভয়ানকের থেকেও আমার খুব কষ্টের লেগেছে। এই ছিল আজকের ঘটনা। আশা করি সকল শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। আবার আমি আগের কমেন্টও কিছু কিছু জন্য দেখেছি নেগেটিভ কমেন্ট, যে এটা সত্যি না বা এরকম হয় নাকি, বা এটা সত্যি হয়েছে, সত্যি হয়েছে। না দেখো, মানে কমেন্ট সেকশনে আমি ওরকম বহু দেখেছি যেগুলো রিয়েল ঘটনা, সেগুলো তো বলে। যেগুলো আবার একটা বিষয় দেখো, মানে রিয়েল ঘটনা কি হয় সবসময় মানে খুব বেশি ভয়ের হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মানে খুব কম। পডকাস্টে না হয় আমরা একটা ফিল্টার করে ভালো যেগুলো ঘটনা সেগুলো শোনাচ্ছি, বাট আমরা যখন নিজে থেকে কন্টেন্ট আপলোড করি সেখানে যেগুলো লোকে পাঠায় সেগুলো সবসময় খুব বেশি ভয়ের হয় না। আচ্ছা, তুমি ওটা আপলোড করলে, দাদা কি ঘটনা দিয়েছো, কোনো ভয়ের কিছুই নেই। তুমি একটু ভয়ের কোনো ঘটনা আপলোড করলে ওটাও কিন্তু পাঠিয়েছে, বলে এটা হতেই পারে না, এত ভয়ের কিছু হয় নাকি, এটা কোনোদিনই হতে পারে না, এটা সব বানানো গল্প। এই যে কমেন্ট গুলো, তো এগুলো কমেন্ট আসবেই, তুমি এগুলো আটকাতে পারবে না। আমাদের কি বলতো, নেগেটিভ পজিটিভ দুটো কমেন্ট নিয়ে এগিয়ে যেতে হবে। ওটাই বলছি, তুমি আটকাতে পারবে না কোনো ভাবে। পারবো না তো, সেটাই তো, ওটাই হচ্ছে ব্যাপার। খুব যে দেখো, তোমাকেও যে আমি ঘটনাটা বললাম বা তোমারও সামহাও কোথাও মনে হয়েছে খুব একটা হরহর না, কিন্তু সত্যি কথা এক্স্যাক্টলি তুমি ঠিকই বলছো, সত্যি কথা খুব একটা ভয় হয় না। থোড়ি না এটা সিনেমা হচ্ছে, ইংলিশ খুব রেয়ার হয়, খুব রেয়ার, খুব রেয়ার, খুব রেয়ার হয়, খুব রেয়ার হয়, মানে একদমই হয় না সেটা বলা যাবে না, কিন্তু মানে খুব রেয়ার হয়। কারণ কি হয়, যেগুলো ঘটনা ধরো ব্ল্যাক ম্যাজিক, এগুলো বেশি দিন ধরে চলে, তাই জন্য এগুলো কি হয় তোমার একটু বড় বা ভয়ের হয়। বেশিরভাগ ক্ষেত্রে হরর কি হয়, ইনসিডেন্ট এগুলো যেমন তুমি যেটা বললে সেগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তাই জন্য। এবার দেখো, হরর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ইনস্ট্যান্ট হয়। রাস্তা দিয়ে যাচ্ছে ভূত দেখলে, বাড়িতে কোনো ফ্ল্যাটে গিয়ে উঠেছো, সেদিন রাতে তোমার সাথে ভৌতিক ঘটনা ঘটলো, ইনস্ট্যান্ট, তাই না? দীর্ঘদিন ধরে চলে না, রিয়েল স্টোরি খুব বেশি বড় হয় না। এই যে বিষয়গুলো, অনেকগুলো বিষয় আছে, কিন্তু সেগুলো তুমি বোঝাতে পারবে না। সেটাই, দেখো সত্যি ঘটনা যেটুকুনি ঘটেছে সেটুকুনি বলবো, তাই না বলো? এর থেকে তো আর বাড়ানো যাবে না। যদি তার ফ্যামিলি মেম্বার বা তার সারাউন্ডিং এ বন্ধু বান্ধব শুনলো, তারা তো ভাববে যে এই ঘটনা তো ঘটেইনি, ও কি করে বললো, তাই না? যেটুকুনি হয়েছে সেটুকুনি মানে শ্রোতা বন্ধুদেরকে জানানো আমাদের মেনলি, এটাই হচ্ছে ব্যাপার। সেটাই। হ্যাঁ, যাই হোক, থ্যাংক ইউ শুভদীপা, আবারও ওয়েলকাম। তোমাকে থ্যাংক ইউ বলা আমাদের উচিত, কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার মতো, এত বন্ধুসুলভ আচরণ করে, মানে সবার থেকে, মানে হয় না অনেকে তোমার একটু টেনশন হয় যে কি বলবো না বলবো, কিন্তু তোমার সামনে সত্যি সবকিছু ফ্রিলি বলা যায়। থ্যাঙ্কস টু ইউ, এত সুন্দর আমাদের কাছে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমারও কথা বলা উচিত, কারণ সময় তো অ্যাটলিস্ট তোমরাও দিচ্ছ, তাই না? হ্যাঁ, যাই হোক, শেষ করছি। একদম একদম, গুড নাইট, ভালো থেকো। হ্যাঁ, গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আমি যেটা বললাম, তোমরাও যদি এরকম ঘটনা পডকাস্টে এসে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।